হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মধুমিতা আবার আর একটা নতুন বাংলা ব্লগ নিয়ে চলে এসেছি আমার এই চ্যানেলটায়। এখন আমি সকালবেলা আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলটা বাঁধছি আর তোমাদের সঙ্গে হাই হ্যালো করছি। তোমরা তো জানোই আমার এই ভ্যানিটিটা বাথরুমে, এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ভ্যানিটিগুলো বাথরুমেই থাকে। আলাদা করে ড্রেসিং টেবিল ব্যাপারটা এখানে কমই হয়। হ্যাঁ, চাইলে করাই যায়, তবে বাড়ির সঙ্গে বাড়ি বা অ্যাপার্টমেন্ট যাই বলো সব জায়গাতেই এখানে বাথরুমে থাকে। একটা বেসিন, আয়না সবই বাথরুমে থাকে। তো যাই হোক, ভ্যাকেশন হ্যাংওভার কাটিয়ে ফাইনালি আজকে থেকে আমি আবার জয়েন করছি। ডে হিসেবে 6 দিন চাকরিতে যাইনি। তো কালকের দিনটা জানো তো সত্যিই দরকার ছিল, এত কাজও ছিল বাড়িতে, আর কালকের দিনটা সত্যিই হ্যাংওভারই মনে হচ্ছিল। মানে ওই সারা রাত্রে শুয়ে মনে হচ্ছিল যেন দুলছি, দুলে দুলে ঘুমাচ্ছি। সকালবেলা উঠে মনে হচ্ছিল এখনো বোধহয় আমি সমুদ্রেই আছি। কালকের হ্যাংওভারটা সত্যি কাটানোর দরকার ছিল, ছুটিটা নিয়ে রেখে ভালোই করেছিলাম। যাই হোক, সকাল 6টা বাজে, এখন রেডিও হয়ে গেছি প্রায়। ব্রেকফাস্ট রেডিও আছে, সব কিছুই রেডি করে রেখেছি গতকাল মনে করে। এখন চুলটাও বেঁধে নিলাম, এবার জ্যাকেটটা গোলাবো, ব্যাগটা নেবো, নিয়ে বেরিয়ে যাবো। বেশ কয়েকদিন পরে তো, তাই সবকিছু মনে করে করে নিতে হচ্ছে। সৌম্য ব্রেকফাস্টটা বের করে রাখলাম। আরেকটা কাজ করে রাখলাম, সেটা হলো মটর ভিজিয়ে রাখলাম। 6:10 বাজে সকাল, বাড়ি থেকে বেরিয়ে এখন রাস্তায়। এই যে দেখছো আজকে একটু একটু আলো ফুটেছে। হ্যাঁ, রাস্তা এখনো নামিনি, কমিউনিটির মধ্যেই হাঁটছি। যাই হোক, এই যে দেখছো একটু একটু আলো ফুটেছে। পরের সপ্তাহ থেকে কিন্তু আবার এই টাইমটায় অন্ধকার হয়ে যাবে, কারণ আবার টাইম চেঞ্জ হবে। এই দেখো, এইখান থেকে বেরিয়েই এইখানটায় আমার স্কুল। তো বুঝতেই পারছো, খুবই একটুখানি 1 মিনিট থেকে 1.5 মিনিট লাগে হেঁটে আমার সেখানেই যাচ্ছি। আজকে ঠান্ডাটা অনেকটাই কম, মানে আমরা বেরিয়ে আসার পরে দেখছি এখানে ঠান্ডাটা বেশ খানিকটা কমে গেছে। এখন ঠিকঠাক, মানে ওই যে কনকনে কাঁপা কাঁপা ঠান্ডা ছিল সেইটা চলে গেছে। টেম্পারেচার কত আছে অবশ্য দেখিনি আমি, পরে দেখে জানাবো তোমাদের। চলো, আমি প্রায় পৌঁছেই গেলাম, এবার স্কুলে ঢুকে পড়ি, আবার পরে কথা হবে তোমাদের সঙ্গে।
মটর ভিজিয়েছি, মটরটা শেষ হয়ে গেছে, তাই এটা ডিশওয়াশারে ঢুকিয়ে রাখছি। এক্ষুনি আজকেই তো দরকার নেই, তার মাঝখানে ডিশওয়াশার একবার নিশ্চয়ই চালানো হবে, একেবারে মাজা হয়ে যাবে। নুন যেটা গুঁড়িয়ে রাখি সেইটা শেষ হয়ে গেছে, মানে গুঁড়োনোটা শেষ হয়ে গেছে, তাই এখন দানাটাই দিচ্ছি। আবার খানিকটা গড়িয়ে রাখতে হবে। অ্যাকচুয়ালি ডাইরেক্ট রান্নায় যেগুলো দিই সেইগুলো গুঁড়োটা হলে বেশি সুবিধা হয়, বা ডাইরেক্ট রান্নায় বলতে যেগুলো ধরো একটু ডিমের ওপরে দিলাম বা এরকম, তাহলে গুঁড়োটা দিলে বেশি সুবিধা হয়। আর এইটা তো সিদ্ধ হবে, এখন সিদ্ধ করতে বসাচ্ছি না, পরেই বসাবো, কিন্তু সব রেডি করে রাখছি, এসেই চাপিয়ে দেবো। নুন দিয়ে দিয়েছি, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে মটরটা রেডি করে রাখছি। তবে শুকনো লঙ্কাটা আমি নর্মালি দিই না। রেডি করে রেখে দিলাম, বাড়ি ঢুকবো, এসেই জেলা দেবো। এখন জ্বালছি না, কারণ 8 ঘন্টা তো এখনো হয়নি। আমার মনে হচ্ছে মটরগুলো আরো একটু ফুলবে, যদিও আমি ভিজিয়ে গেছি 6টার সময়, 5.5 ঘন্টা অলরেডি হয়ে গেছে। ঠিকই আছে, বাড়ি এসে জেলে দিলে 8 ঘন্টা 9 ঘন্টা হয়ে যাবে, তখন এসে জেলে দিলে ঠিকঠাকই হবে। এই দেখো আমার হালকা লাঞ্চ আজকের। সবজি সতে করা, ক্যাপসিকাম আছে, জুকিনি আছে, ব্রকলি আছে, এটা পনির আর একটু রাইস। ঘুগনির জন্য মটরটা চাপিয়ে দিলাম, আর এখানে আমি আপেল কেটে নিচ্ছি। আগামী 3 দিনের, মানে কাল, পরশু আর শুক্রবারের আমি ব্রেকফাস্টটা বানিয়ে রেখে দিচ্ছি একেবারে। ঘুগনিটা করছি আজকে একটু কিমা দিয়ে, চিকেন কিমা। তো কিমাটা আমি গতকাল রাত্রিরে বের করে রেখেছিলাম নর্মাল ফ্রিজে, গলে গেছে। এইবার আমি ঘুগনিটা করব। আমার অ্যাকচুয়ালি ব্রেকফাস্টটা বানাতে বানাতেই আর মটরটা সিদ্ধ হয়ে গেছে। যেহেতু তেজপাতা দিয়েই সিদ্ধ করেছিলাম, তাই আর তেজপাতা তো দিচ্ছি না, কিন্তু একটু জিরে ফোড়ন দেবো। সর্ষের তেল দিয়েছি, সেটা অলরেডি গরম হয়ে গেছে। আর পেঁয়াজ টমেটোর মশলা। ঘুগনির মশলাটাও আমি এতে ঢেলে দিয়েছি।
এবার এইটা একসঙ্গে মিনিট 5 ফুটতে দেবো। একটু জিরে ভাজা গুঁড়ো দেবো, সেই জন্য জিরেটা ভেজে নিচ্ছি আগে, তারপরে গুঁড়িয়েও নেবো। এটাই কালকে সৌম্যর টিফিন আর আমারও লাঞ্চ। রান্নাঘরের কাজ তো হয়ে গেছে, রান্নাঘরটা পরিষ্কার করা বাকি। তবে তার আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই। আজকে কম জামা কাপড়ই আছে, হিউজ জামা কাপড় ওদিকে গুছানোর জন্য পেন্ডিং আছে যদিও। আজকে অল্প রান্না করেছি, তাই অল্প নোংরা হয়েছিল, তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে গেল। চারটে 38 বাজে, এখন সমুর আসার টাইম হয়ে গেছে। সমু এলে জিমে যাব। তার আগে ভাবলাম একটু বসে কফি খেয়ে নিই, একটু এনার্জির দরকার এবার। আর কফি খেতে খেতে তোমাদের যে কোশ্চেনগুলো আছে ক্রুজ সম্পর্কে সেগুলো বলবো। চলো গিয়ে বসি আর তোমাদের ডিটেলটা বলি। কফিটা খেতে বসলাম আর সৌম্য ফোন করেছে যে ও আসছে, মিনিট 10-এর মধ্যে পৌঁছে যাবে। তো আমি রেডি হয়ে থাকি, জিমে বেরোবো বলে। জিম থেকে এসে আবার তো দুজনে বসবো কফি খেতে, তখন তোমাদের প্রশ্নের উত্তর দেবো, কথা দিচ্ছি। জিম করে এসছি, প্রচুর কসরত করে এসছি, এসে 4 পাউরুটি খেতে বসেছি আমরা। আমরা এখন 3টে প্রশ্নের উত্তর দিতে বসেছি। প্রথম প্রশ্নের উত্তর দিচ্ছি যে সি সিকনেস হয় কিনা। সি সিকনেস বিশেষ হয় না, সেটা অনেকটাই ডিপেন্ড করে কোন রুট ধরে যাচ্ছে। কিছু কিছু রুটে অবশ্যই সি সিকনেস হয়, যেমন আন্টার্কটিকা যেতে হলে সেই রুটেতে সি সিকনেস হবেই। কিন্তু আমরা যেখানে গেছিলাম সেখানে অত বড় জাহাজ, ছোট জাহাজ হলেও ওই সমুদ্রতেও দোলে। যেমন তোমাদের একটা ভিডিও আমি দেখাচ্ছি, দেখো, এটা ছোট বোট যেহেতু সেটা এই ঢেউতেও দুলছে, কিন্তু আমাদের জাহাজটা যেহেতু অনেক বড় সেই জন্য দুলছে না। আবার আমরা ওখানে একটু বাজে ওয়েদারও পেয়েছিলাম,
তো তাতেও কিন্তু আমরা কিছুই বুঝতে পারিনি যে জাহাজ দুলছে বা কিছু। খুব মাঝে সাঝে রাত্রিরের দিকে আমরা একটু একটু ফিল করতাম হ্যাঁ দুলছে, কিন্তু সেরকম কিছু মানে শরীর খারাপ কিছু লাগতো না। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কিভাবে বুক করব বা বুক করেছিলাম আমরা। আমি বুক করেছিলাম প্রাইস লাইন বলে একটা ওয়েবসাইট থেকে। প্রাইস লাইন অ্যাকচুয়ালি ভালো অফার পাচ্ছিলাম, যেমন আমাদের ইন্ডিয়াতে মেক মাই ট্রিপ গো আইবিবো হয়, ওরকমই এখানকার প্রাইস লাইন, এক্সপিডিয়া ওগুলো খুব ফেমাস ওয়েবসাইট। নাহলে ডাইরেক্ট রয়্যাল ক্যারিবিয়ানের সাইট থেকে বুক করা। হ্যাঁ, মানে যেখানে যাব সেটাও খানিকটা ডিপেন্ড করে যে কোথায় যাচ্ছি আর কোন কোম্পানির থ্রু দিয়ে আমরা যেতে চাইছি। যেমন ডিজনি সবসময়তেই প্রচণ্ড কস্টলি হয়, কিন্তু ডিজনির এন্টারটেনমেন্টও খুব ভালো হয় আর ওদের সমস্ত রেস্টুরেন্ট ইনক্লুডেড থাকে। সেটাই সার্চ করতে হবে যে কোথায় যাব আর কোন কি বলে কোন কোম্পানির থ্রু দিয়ে যাব। তো সেইটা হলো। আর আমরা যেটা সার্চ করতে হয় সেটা হলো সেটা তো যে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্যই ওয়েদার কেমন থাকবে, কখন ওয়েদার ভালো থাকে। এখানে অফারও প্রচুর পাওয়া যায়, তো সেই হিসেবে সেটাও একটু, ওটা কস্টটা যখন বলবো সেইটা বলছি। তো এই হলো, মানে এখানে অ্যাকচুয়ালি কস্কো থেকেও বুক করা যায়, ডাইরেক্ট কোম্পানিগুলোর ওয়েবসাইট থেকেও বুক করা যায়, যেমন কার্নিভাল আছে, আমরা গেছিলাম রয়্যাল ক্যারিবিয়ান, ডিজনি, এদের কোম্পানিগুলো থ্রু দিয়েও বুক করা যায়। আবার বিভিন্ন তো থার্ড পার্টি আছে, যেমন কস্কো দিয়েও বুক করা যায়, আমরা প্রাইস লাইন দিয়ে বুক করেছিলাম। আর হলো কস্ট, কত কস্ট পড়েছিল? আমার পড়েছিল 7 দিনের ট্রিপ, $612 পার পার্সন। এবার রুমটা অবভিয়াসলি একটাই রুম, তো এরকম যে একটা পার্সনের একটা রুম, কিন্তু ক্রুজের প্রাইসিংটা ওইভাবে রুম মানে হোটেলের মতো রুম বেসিসে হয় না, পার্সন বেসিসে হয়। এবার যতজনের রুম বুক করছি সেই হিসেবে প্রাইসটা ওঠানামা করে। আমরা যেমন 2 পার্সনস রুম বুক করেছিলাম, তাতে 612 পার পার্সন। তাতে খাওয়া দাওয়া, মোস্ট অফ দ্য অ্যাক্টিভিটিস, এন্টারটেনমেন্ট যা যা শিপে অ্যাভেলেবল, প্রচুর অ্যাক্টিভিটিস ইনক্লুডেড, প্রচুর এন্টারটেনমেন্ট ইনক্লুডেড, প্রচুর খাওয়া দাওয়া ইনক্লুডেড। হ্যাঁ, স্পেশালিটি রেস্টুরেন্টও আছে, সেখান থেকেও কিনে খাওয়া যেতেই পারে, কিন্তু সেটা ডিপেন্ড করছে যার যার উপরে। আমরা অ্যাকচুয়ালি স্পেশালিটি রেস্টুরেন্ট একটা বুকও করেছিলাম, তারপর দেখলাম এত খাবার, তো সেটা ক্যান্সেলই করে দিয়েছিলাম। তো আমাদের হ্যাঁ, ওইগুলো এক্সট্রা পে করতে হয়। তো মানে কমিউট, খাওয়া দাওয়া, থাকা সব কিছু মিলিয়ে ওই 612টা পড়েছিল 7 দিনের জন্য। মানে যেখানে যেখানে ঘুরতে যাচ্ছি সেখানে তো নিয়ে গেছিলো আমাদের, তো সেই হিসাবে। আর সেটাও ডিপেন্ড করে কোন টাইমে যাচ্ছি, কস্টটা ডিপেন্ড করে কোন টাইমে যাচ্ছি সেটার উপরে। যখন স্কুলের ছুটি থাকে এখানে, সেই সব টাইমে যেমন প্রচণ্ড বেশি সব কিছুরই ভাড়া বেশি হয়, সব বেড়াতে যাওয়া, সব দিকে সব রকম বেড়াতে যাওয়ার খরচা অনেক বেশি হয়ে যায়। স্কুলের ছুটি না থাকলে তারই মধ্যে একটু কম থাকে। তারপর ধরো অফ সিজন হলে, হয়তো এখনো সিজনটা শুরু হয়নি, কিন্তু আমরা যে টাইমে গেছিলাম ওয়েদার ভালো থাকে, কিন্তু সিজন এখনো শুরু হয়নি, আর একটু পর থেকে শুরু হবে, তো ওই টাইমে একটু কস্টটা কম থাকে। তারপরে ক্রুজের ক্ষেত্রে হয়, তুমি যদি 6 মাস আগে থেকে বুক করে রাখো তাহলে একটু ডিসকাউন্ট পাওয়া যায়, আবার 1-2 সপ্তাহ আগে আবার অনেক বেশি ডিসকাউন্ট পাওয়া যায়, যে রুমগুলো ফাঁকা থাকছে তখন ওরা প্রচুর ডিসকাউন্টে দিয়ে দেয়। কিন্তু সেটার ক্ষেত্রে আমাদের জন্য সমস্যা হচ্ছে, সিয়াটল থেকে যে এই ক্রুজগুলো ছাড়ে না, তো আমাদের অন্য একটা জায়গায় যেতে হচ্ছে, তো ফ্লাইটের খরচা আবার প্রচণ্ড বেড়ে যাবে। 1-2 সপ্তাহ আগে কাটতে গেলে ফ্লাইটের খরচা প্রচণ্ড বেড়ে যাবে, তাই 6 মাস আগে কাটাটা আমাদের জন্য প্রেফারেবল ছিল। কোনো ক্রুজ যদি আমরা সিয়াটল বা কানাডায় ভ্যাঙ্কুভার থেকে ধরি, তখন আমাদের জন্য ওই 1-2 সপ্তাহ আগে ওয়েট করছি, সেটা একটু ফিজিবল হতে পারে। কিন্তু আবার সেটাও একটা প্রবলেম আছে, সেটা হলো অফিসের ছুটিও ওরকম দুম করে বললাম আর পেয়ে গেলাম, সেটা তো হয় না, কারণ এইগুলো তো একটু লম্বা বেড়ানো হয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। এই 3টেই মোটামুটি তোমাদের প্রশ্ন ছিল। আশা করি তোমাদের যা কোয়ারি ছিল সেটার উত্তর দিতে পারলাম। আর কিছু প্রশ্ন থাকলে সেগুলো করো আমাদের, আমরা জানাবার চেষ্টা করব যদি আমাদের জানা থাকে।
আজকে লাঞ্চটা খুবই হালকা ছিল, কিন্তু ডিনারটা একটু স্পেশাল। অ্যাকচুয়ালি নিয়ে এসেছিলাম টেক্সাস থেকেই ফেরবার সময়, কিন্তু গতকাল খাইনি, আজকে খাচ্ছি ফিশ ফ্রাই আর ডিমের টেবিল। চলো এর সঙ্গেই আজকের ভিডিওটাও এখানেই শেষ করি। আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লেগেছে। কেমন লেগেছে জানিয়ে আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো ভিডিওটা। আবার কাল দেখা হবে। আজকের মতো টাটা।